ফোর্থ অ্যালবাম ছিল রবীন্দ্রনাথ, শিরোনামহীন রবীন্দ্রনাথ। যথেষ্ট প্রশংসা পেয়েছি, সমালোচনাও পেয়েছি। সমালোচনা পাইনি সেটা বলবো না, যথেষ্ট সমালোচনা পেয়েছি। 2004 সালে আমাদের অ্যালবাম বের হলো জাহাজি র্যাপিড কমিউনিকেশনস থেকে, যেটা 2005-এ রিলিজ করলো জি সিরিজ। 2006-এ আমরা ইচ্ছে করি রিলিজ করি সেকেন্ড অ্যালবাম। থার্ড অ্যালবাম ছিল বন্ধ জানালা। ফোর্থ অ্যালবাম ছিল রবীন্দ্রনাথ, শিরোনামহীন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রসঙ্গীতের একটা কম্পাইলেশন করেছিলাম। এটা খুব সাহসী একটা পদক্ষেপ ছিল আমাদের জন্য তখন। তারপরে আমরা আমাদের সেলফ টাইটেল অ্যালবামটা করি, সেটা হচ্ছে শিরোনামহীন, আমাদের ফিফথ অ্যালবাম। সিক্সথ অ্যালবাম আমরা করলাম, তখন আমাদের একটা চেঞ্জ চলে আসলো, আমাদের 17 বছরের ভোকাল চলে গেলেন। এই অ্যালবামটা হচ্ছে পারফিউম। সেভেন্থ অ্যালবামটা ছিল আমাদের একটা লাইভ অ্যালবাম, যেটাতে 20টি গান ছিল। আমাদের 25th অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করেছিলাম একটা কনসার্টে, এবং ওই কনসার্টের মাধ্যমে সেখানে মুম্বাই অর্কেস্ট্রা ছিল, আমাদের সাথে অর্কেস্ট্রেশন করেছে, এবং ওটার আবার একটা কম্পাইলেশন করে রেকর্ড করে সেটাকে অ্যালবাম হিসেবে রিলিজও করেছে, ডাবল অ্যালবাম সেটা, সেভেন্থ অ্যালবাম। এইটথ অ্যালবাম রিলিজ হচ্ছে, 8টি গান অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, বাতিঘর অনেকেই হয়তো জানেন। এই অ্যালবামের পাশাপাশি আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলের গোল্ডেন বাটনটা এলো, মিলিয়ন সাবস্ক্রাইবার হলো এই অ্যালবামের সুবাদে। শিরোনামহীন রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই কম্পাইলেশনের জন্য আমাদের এফোর্ট দিতে হবে। এই প্ল্যানটা যখন আমাদের মাথায় এলো, আমাদের সবাই আমরা একমত হলাম যে হ্যাঁ, এরকম একটা কম্পাইলেশন আমরা দেব। কারণ আমরা এই প্রজন্মকে, যারা শিরোনামহীনের শ্রোতা, তাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই, তাদেরকে জানাতে চাই এরকম 150 বছর আগেও এত শক্তিশালী গান তৈরি হয়েছিল, এবং সেই গানের বয়স 150 বছর হয়ে যাওয়ার পরেও তার লাইফ থেকে গিয়েছে, তার আবেদন থেকে গিয়েছে, তাকে এখনও ভালো লাগে। তো ওই ভালো লাগাটা তৈরি করার প্রতি আমাদের আগ্রহ ছিল। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে, যেহেতু আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী নই, প্রফেশনালি প্র্যাকটিস করে রবীন্দ্রসঙ্গীত গায়, এই সংখ্যাটা অনেক বড়, অনেক লার্জ, অনেক বিশাল। ওই কমিউনিটিতে সেটার প্রতি সেন্সিটিভিটি আছে, প্রপারলি করা। তো আমাদের চ্যালেঞ্জটা ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল এইটা, যে যেহেতু আমরা করতে চাই কাজটা ট্রিবিউট হিসেবে করতে চাই, সো গীতবিতান এবং স্বরলিপি এই দুটোকে 100% ফলো করতে হবে, যাতে কোনো প্রকারের বিকৃতি না ঘটে। এইটা আমরা এনশিওর করেছি। দেন এগেইন, যেহেতু গানটা শিরোনামহীনের কাছ থেকে শুনছে, সো শ্রোতা একটা এক্সট্রা একটা এক্স ফ্যাক্টর সেখানে এক্সপেক্ট করবে, স্পেশালিটি এক্সপেক্ট করবে। কি সেটা? যে শিরোনামহীনের স্টাইলটা সেখানে মিউজিক অ্যারেঞ্জমেন্টে পাওয়া গেল কি না, যেটা আনতে হবে। তো এই চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে তারপরেও চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে যে গান গাইছে সে রবীন্দ্রসঙ্গীতের যে গায়কী ঢং, সেটাকে সে রেপ্লিকেট করতে পারছে কিনা, সেটাকে সে প্রপারলি ডেলিভার করতে পারছে কিনা। তো ওটার জন্য আমরা ছায়ানটে বেশ কয়েকবার গিয়েছি, বন্যাদির কাছে গিয়েছি, আমি পার্সোনালি গিয়েছি 2বার। হ্যাঁ, এছাড়াও বারবার তাকে দিয়ে চেক করিয়েছি। রবীন্দ্রসঙ্গীতের খুব রিনাউন্ড আর্টিস্ট পিনুদি, ওনার কাছে বারবার গানগুলি নিয়ে চেক করানো হয়েছে। তো এই কাজগুলো আমরা করেছি যাতে ভুল ত্রুটি না হয়। এটার জন্য আমরা বিবেচনা করেছি সিলেকশনের ক্ষেত্রে যে কোনটা কমফোর্টেবলি গাইতে পারছে আমাদের কণ্ঠশিল্পী, কারণ এই প্রেজেন্টেশনটা সেন্সিটিভিটি তৈরি করতে পারে। আর বাকি জায়গায় আমাদের কেয়ারফুল হওয়ার বিষয় আছে, সেটা আমাদের কন্ট্রোলে আছে। সো ওই জায়গায় তার কমফোর্ট জোনটাকে বিবেচনা করেই কিন্তু আমরা গানগুলোকে সিলেক্ট করেছি, যে হ্যাঁ, এটা ভালো গাচ্ছে, এটা ভালো হচ্ছে না, ঠিক আছে, এটাকে আমরা রাখবো না। এভাবে আমরা 9টি গানের একটা কম্পাইলেশন ওখানে দেই, যেটা যথেষ্ট রিসিভড হয়। রবীন্দ্রসঙ্গীত যারা প্র্যাকটিস করে, যারা চর্চা করে নিয়মিত, তারা কিন্তু খুব খুঁতখুঁতে হয়, হ্যাঁ, সেন্সিটিভ হয়। ওই অবস্থাতেও আমাদেরকে অনেকেই প্রশংসা করেছে, যথেষ্ট প্রশংসা পেয়েছি, সমালোচনাও পেয়েছি। সমালোচনা পাইনি সেটা বলবো না, যথেষ্ট সমালোচনা পেয়েছি, কিন্তু প্রশংসাও পেয়েছি, বাহবাও পেয়েছি। অনেকে পিঠ চাপড়েও দিয়েছে যে এত চমৎকার কম্পোজিশন হয়েছে।